প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। একেবারে শেষ মুহূর্তে একাদশ শ্রেণীর ক্লাস 11-এর জিওগ্রাফির সম্পূর্ণ সংশোধিত সিলেবাস এবং নম্বর বিভাজন অনুযায়ী তোমাদের সামনে কিন্তু সাজেশন তুলে ধরা হচ্ছে। দেখো, তোমাদের কিন্তু 21টা এমসিকিউ পরীক্ষাতে আসবে, 21 একে 21, 14টা এসএকিউ পরীক্ষাতে আসবে, 14 একে 14, 21 আর 14 যোগ করলে হয় হচ্ছে 35। তাহলে 35 নাম্বার তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন, আর বাকি 35 নাম্বার, কারণ তোমাদের পরীক্ষা হয় 70-এ, বাকি 35 নাম্বার আসবে হচ্ছে বড় প্রশ্ন। ঠিক আছে, তাহলে 70 প্লাস 30 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য। তো 35 35 70, তো এই 35 নাম্বারের ভাগ থাকে, প্রতিটা প্রশ্নের মান 7 নাম্বার হলেও 7-এর মধ্যে নম্বর বিভাজন থাকে। কিরকম থাকবে? 4 প্লাস 3 থাকতে পারে, 5 প্লাস 2 থাকতে পারে, অথবা 3 প্লাস 2 প্লাস 2। এইভাবে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন হয় 11-এর জন্য। আমাদের যে চ্যাপ্টার রয়েছে শাস্ত্ররূপে ভূগোল এবং প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ, এইখান থেকে দুটো বড় প্রশ্ন করা হবে। 7 দুগুণে 14 নাম্বার এখান থেকে কিন্তু থাকবে। 7-এর প্রশ্নের ভাগটা এইরকম ভাবে কিন্তু আসবে। ঠিক আছে, দাগ নাম্বার থাকবে হচ্ছে 3 এবং 4। ঠিক আছে, এই দুটো প্রশ্নের ক্ষেত্রে 5 নাম্বার দাগের প্রশ্ন আসবে হচ্ছে জীব ভূগোল থেকে। জীব ভূগোল থেকে একটা প্রশ্ন করা হবে 7 একে 7। নেক্সট প্রশ্ন অর্থাৎ 6 নম্বর দাগের প্রশ্ন থাকবে হচ্ছে সম্পদ, অরণ্য এবং মৎস্য, এই 3টি অধ্যায় মিলিয়ে। সেখান থেকে একটি মাত্র প্রশ্ন করা হবে 7 একে 7। পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 7 নাম্বার দাগের প্রশ্ন থাকবে হচ্ছে জমি ব্যবহারের ধরন, জলসম্পদ এবং খনিজ সম্পদ থেকে। এখানে বলে রাখি, জমি ব্যবহারের ধরনের সঙ্গে কিন্তু জলসম্পদ আর খনিজ সম্পদ অর থাকে। আর প্রথম যে দুটো প্রশ্ন 3 নাম্বার এবং 4 নাম্বার দাগ, এই দুটো প্রশ্নেরও কিন্তু অর থাকে। বিগত বছরের প্রশ্নপত্র লক্ষ্য করলে অর থাকে না কোন প্রশ্নের? এই সম্পদ, অরণ্য, মৎস্য, অর্থাৎ 6 নাম্বার দাগ থেকে যে প্রশ্ন থাকে সেই প্রশ্নে কিন্তু অর থাকে না। আর জীব ভূগোল থেকে যে প্রশ্নটা করা হতো সেটা কিন্তু প্রতি বছর বাড়িমণ্ডল এবং জীবমণ্ডল সিলেবাসে থাকতো। বাড়িমণ্ডল থেকেও একটা প্রশ্ন, জীবমণ্ডল থেকেও একটা প্রশ্ন করা হতো, মাঝখানে অর থাকতো। কিন্তু এবছর শুধুমাত্র জীব ভূগোল বা জীবমণ্ডলই পরীক্ষাতে রয়েছে, কাজেই অর না থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এই প্রশ্নটাতেও। ঠিক আছে, এবার আমরা চলে আসি প্রথম প্রশ্ন, অর্থাৎ এই যে প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ এবং শাস্ত্ররূপে ভূগোল থেকে কোন প্রশ্নগুলো এবছরের জন্য 2022-এ চূড়ান্ত গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু দেখে নাও। 3 নাম্বার দাগ নাম্বার উল্লেখ করা রয়েছে, এটা হচ্ছে 7 5 35। এখানে আমরা লিখে দেবো 7 × 5 = 35 এর সাজেশন। প্রথম প্রশ্ন 3 নাম্বার দাগ থেকে থাকতে পারে কান্টের গ্যাসীয় মতবাদ আলোচনা করো। ভীষণ গুরুত্বের সাথে এখন থেকে মুখস্থ করো কান্টের গ্যাসীয় মতবাদ। ঠিক আছে, প্রশ্নটা এমনভাবে আসতে পারে ইমানুয়েল কান্টের গ্যাসীয় তত্ত্বটি আলোচনা করো, এইভাবেও আসতে পারে। 2 নম্বর লাপ্লাসের নীহারিকা মতবাদ আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই দুটো মতবাদের মধ্যে একটা মতবাদ আসার সম্ভাবনা এবছর কার্যত নিশ্চিত, কাজেই লাপ্লাস এবং কান্টের দুটো মতবাদ কিন্তু খুব ভালো করে মুখস্থ করে ফেলো। নেক্সট তোমরা জাস্ট দেখে রাখবে জিন্স ও জেফ্রি জোয়াসপিতি মতবাদ ব্যাখ্যা করো। ঠিক আছে, এই দুটো মতবাদ দেখা হয়ে যাওয়ার পর জিন্স ও জেফ্রি জোয়াসপিতি মতবাদ একটু দেখে রাখবে। এই প্রশ্নের অর আসবে। এই প্রশ্নের অরে কিরকম প্রশ্ন আসতে পারে? এই রকম, চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন, অর্থাৎ কি কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক, ওই পার্টটা, ওইখান থেকে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে এবছর। নেক্সট হচ্ছে, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্টের সাথে এগিয়ে রয়েছে, জর্জ এইরির সমষ্টিতি মতবাদ আলোচনা করো। আমরা জানি প্রাট এবং এইরির সমষ্টিতি মতবাদ রয়েছে। প্রাট এবছর আসার সম্ভাবনা অতটা নিশ্চিত না হলেও এইরির সমষ্টিতি মতবাদ আসার সম্ভাবনা কিন্তু কার্যত নিশ্চিত। এই জায়গা থেকে তোমরা শর্ট প্রশ্ন হিসাবে পড়বে শাস্ত্ররূপে ভূগোল কি, অথবা যে ভূগোলের শাখাগুলো রয়েছে মৃত্তিকা ভূগোল, জীব ভূগোল, এইগুলো একটু 1 নাম্বার হিসাবে তোমরা কিন্তু বা 2 নম্বর হিসাবে দেখে যেও। তার সাথে পড়বে মোস্ট ইম্পর্টেন্ট প্রতিবিধান তল কাকে বলে, তার সাথে বিগ ব্যাং কি বা বিগ ব্যাং থিওরি কি, এইভাবে আসতে পারে। আর সমস্থিতি কাকে বলে, আর কি সমস্থিতি সংজ্ঞা দাও বা সমস্থিতি কাকে বলে। এই পার্টটা করে গেলে তোমরা কিন্তু 3 নাম্বার দাগের প্রশ্ন দুটোই কমন পেয়ে যাবে। 4 নাম্বার দাগ প্রথম চ্যাপ্টার থেকেই, অর্থাৎ শাস্ত্ররূপে ভূগোল এবং প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ থেকে যে সেকেন্ড কোয়েশ্চেনটা করা হবে সেটা হচ্ছে এইভাবে আসতে পারে সমুদ্র তলদেশের সম্প্রসারণ তত্ত্ব বলতে কি বোঝো। শুধুমাত্র এই প্রশ্ন দিতে পারে, অথবা দিতে পারে তার সপক্ষে প্রমাণ দাও, অর্থাৎ সমুদ্র তলদেশের সম্প্রসারণ তত্ত্বের সপক্ষে প্রমাণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট, সমুদ্র তলদেশের সম্প্রসারণ তত্ত্বের সপক্ষে প্রমাণটা খুব ভালো করে তোমরা কিন্তু এবছর জন্য দেখে যাবে। নেক্সট হচ্ছে কি মহাদেশীয় সঞ্চারণের কারণ কি, অথবা ঘুরিয়ে আসতে পারে মহাদেশীয় সঞ্চারণ তত্ত্বটি আলোচনা করো, তখন তোমাকে কারণও লিখতে হবে। তো এইটা ভালো করে দেখবে। তার সাথে দেখবে তার সপক্ষে প্রমাণ, অর্থাৎ মহাদেশীয় সঞ্চারণ তত্ত্বের সপক্ষে প্রমাণ দাও। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ভালো করে দেখবে। দুটো প্রমাণ, সমুদ্র তলদেশ এবং মহাদেশীয় সঞ্চারণ, দুটো প্রমাণই কিন্তু ভালো করে এবছরের জন্য দেখে যাবে। পরবর্তী প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন প্রকার পাত সীমান্তে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। অর্থাৎ কি অপসারী পাত সীমান্তে কি ভূমিরূপ সৃষ্টি হয়, অভিসারী পাত সীমান্তে কি ভূমিরূপ সৃষ্টি হয়, এই ভূমিরূপগুলো তোমাদের কিন্তু ভালো করে একবার দেখে যেতে হবে 3 বা 4-এর মতো করে।
ঠিক আছে। নেক্সট প্রশ্ন টিকা হিসেবে পড়বে বৃত্তচাপীয় দ্বীপমালা কাকে বলে? 2 নাম্বার বা 3 নাম্বারে আসতে পারে। জিগসফিট কি? তোমরা এই প্রমাণ যখন পড়বে তখন জিগসফিট পড়ে নেবে। পাঁচ সীমান্ত কাকে বলে? পাঁচ সঞ্চালনের কারণ কি? এইভাবে পাঁচ সংস্থান তত্ত্ব থেকে কিন্তু প্রশ্নটা আসতে পারে। এই প্রশ্নের মধ্যে অর থাকে, এবছর আশা করি অর দেওয়া হবে। কাজে এই পার্টটা যদি তোমরা খুব ভালো করে মুখস্থ করে ফেলো যে প্রশ্নগুলো বলা হলো, তাহলে তোমরা কিন্তু একটি প্রশ্ন অতি অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে, আর দুটোও পেতে পারো। নেক্সট হচ্ছে জীব ভূগোল। জীব ভূগোলে কিন্তু প্রতি বছর অর থাকে বাড়িমণ্ডলের সাথে, কিন্তু এবছর শুধুমাত্র জীব ভূগোল সিলেবাসে থাকার দরুন অর থাকার সম্ভাবনা কিন্তু কার্যত কম। তাই যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে খুব ভালো করে মুখস্থ করবে। কি কি? জীব মণ্ডলের উপাদান সম্পর্কে আলোচনা করো বা জীব মণ্ডলের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, এইভাবে কোশ্চেনটা করতে পারে। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল কি? এর শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। এটা খুব ভালো করে দেখবে খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের পার্টটা। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায় সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায়টা। বাস্তুতন্ত্রের পিরামিড কাকে বলে? বিভিন্ন প্রকার পিরামিড বর্ণনা দাও। তোমাকে ঘুরে দিতে পারে শক্তি পিরামিড সম্পর্কে লেখো, 2 নম্বরে দিতে পারে। কাজেই সবকটা পিরামিড কিন্তু ভালো করে তোমাদের দেখতে হচ্ছে। এখান থেকে আরো পড়বে যে পার্থক্যগুলো এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ, সেগুলো দেখে নাও। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল পার্থক্য, উৎপাদক ও খাদকের পার্থক্য, খাদক ও বিয়োজকের পার্থক্য। প্রতিটা পার্থক্য 2 নাম্বার অথবা 3 নাম্বার মানের, অর্থাৎ 4 থেকে 5টা করে পার্থক্য দেখে যাওয়ার চেষ্টা করবে। বেশি দেখতে হবে না, 4 থেকে 5টা করে পার্থক্য দেখলেই 2 নম্বরে এলে বা 3 নম্বরে এলে তোমরা কিন্তু লিখে আসতে পারবে। নেক্সট হচ্ছে শর্ট প্রশ্ন হিসাবে দেখে যাবে বা 2 নম্বর মতো, বাস্তুতন্ত্রের 10% সূত্র বা 10% ল কি? খুব ইম্পর্টেন্ট। তার সাথে এনপিপি অথবা জিপিপি কি? এইগুলো তোমরা কিন্তু এখান থেকে জীবভূগোল থেকে এবছরের জন্য দেখে যেও। পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে সম্পদ, অরণ্য এবং মৎস্য, এই তিনটে মিলিয়ে কিন্তু একটি মাত্র প্রশ্ন করা হবে, কোনো রকম অর থাকবে না এই প্রশ্নে। কাজে এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদের একটু দেখতে হবে। ছোট ছোট প্রশ্ন, বেশি বড় করে দেখবে না, ছোট করে দেখে যাবে। সম্পদ কাকে বলে? সম্পদের বৈশিষ্ট্য আলোচনা করো, 3টে বৈশিষ্ট্য দেখে যাবে। আর সম্পদ কাকে বলে দেখে যাবে। সম্পদ সৃষ্টিতে মানুষ, প্রকৃতি ও সংস্কৃতির ভূমিকা, এইটা কিন্তু শুধু আসতে পারে। সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা লেখো, 2 নাম্বার বা 3 নাম্বারেও আসতে পারে। কাজে এই তিনটেই ভালো করে তোমরা কিন্তু একটু দেখে যাবে, তাহলে একটি অবশ্যই এখান থেকে এলে তোমরা কিন্তু লিখতে পারবে। নেক্সট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অপুনর্ভব ও পুনর্ভব সম্পদের পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে, পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদের পার্থক্য। এটা কিন্তু ঘুরিয়েও বিভিন্ন নাম আছে, সেই বিভিন্ন নামেও কিন্তু আসতে পারে, যেমন গচ্ছিত সম্পদ, অবাধ সম্পদ, এরকম ভাবে। নেক্সট সম্পদ সংরক্ষণে বাধা কি? এগুলো 2 নাম্বার বা 3 নাম্বারের মতো দেখবে। এবার আসি অরণ্য থেকে। অরণ্য থেকে পড়বে নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে কাষ্ঠ আহরণ শিল্পে প্রতিবন্ধকতার কারণ কি? বা অরণ্য শিল্প কাষ্ঠ আহরণ শিল্প গড়ে না ওঠার কারণ কি? এইভাবে কিন্তু আসতে পারে। আর নেক্সট হচ্ছে সরলবর্গীয় অরণ্য কাষ্ঠ আহরণ শিল্পে উন্নতির কারণ ব্যাখ্যা করো। এর সাথে তোমরা একটু দেখে যাবে, আমি লিখিনি, ভূমধ্যসাগরীয় অরণ্যটা আর ম্যানগ্রোভ অরণ্যটা। নেক্সট হচ্ছে নাতিশীতোষ্ণ মৎস্যক্ষেত্রগুলি বিকাশ লাভের কারণ কি? বা নাতিশীতোষ্ণ অঞ্চলে মৎস্যক্ষেত্রে বিকাশ লাভের কারণ কি? এইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। জাপানে মৎস্য চাষের অবনতির কারণ ব্যাখ্যা করো। পড়বে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র সম্পর্কে লেখো খুব ভালো করে। ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র উন্নত না হবার কারণ কি? পিলেজিক মৎস্য, ডেমার্সাল মৎস্য, অ্যানাড্রোমাস ও ক্যাটাড্রোমাস মৎস্যের পার্থক্য, এই পার্থক্য দুটো ভালো করে দেখে যাবে। মৎস্য শিকারের পদ্ধতি, সবকটা আর কি ছোট ছোট আকারে, 2 নাম্বার 3 নাম্বার মান হিসাবে তোমরা কিন্তু এই কটা প্রশ্ন পড়ে যাবে এখান থেকে, তাহলেই তোমরা কিন্তু একটি প্রশ্ন আসবে, একটি কমন পাবে। নেক্সট এখান থেকে একটা বড় অর আসে ভূমির ব্যবহারের সাথে বাকিটার। তো ভূমির ব্যবহারের থেকে এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকা, কানাডা, চীন, জাপান, ব্রাজিল এবং ইউক্রেন এবং নিউজিল্যান্ড। তার মধ্যেও গুরুত্বের দাবিতে এগিয়ে রয়েছে আমেরিকা এবং ব্রাজিল। কাজে এই সবকটা একবার করে ভূমি ব্যবহারগুলো চোখ বুলিয়ে নেবে। সবকটা মোটামুটি একই ধরনের, একইভাবে লিখতে হয়। কাজেই খুব ভালো করে পড়ে নিলে আর একবার করে চোখ বুলিয়ে নিলে তোমরা আশা করি লিখতে পারবে, যেটাই দিক না কেন। এরপর পড়বে জলসেচ পদ্ধতি, যারা পড়ছো আর কি, জলসেচ পদ্ধতি ও প্রয়োজনীয়তা, জলসেচের পদ্ধতি ও প্রয়োজনীয়তা পড়বে। জল সংরক্ষণের পদ্ধতি কি কি, প্রয়োজনীয়তা কেন, ভারতে জলসেচের প্রয়োজনীয়তা কি, খুব গুরুত্বের সাথে পড়বে এই প্রশ্নটা, ভারতে জলসেচের প্রয়োজনীয়তা। আর জলবিভাজিকা ব্যবস্থাপনা বলতে কি বোঝো, এইগুলো আর কি। খনিজ থেকে পড়বে আকরিক লোহা, তামা, খনিজ তেল, কয়লা ও জলবিদ্যুতের ব্যবহার। ওপেকটা কি, টিকা হিসাবে পড়ে যাবে। মধ্যপ্রাচ্যের তৈল বলয় টিকা হিসাবে পড়ে যাবে। আর ম্যাপটা কমন, ম্যাপটা সবাইকেই করতে হবে। মৎস্যক্ষেত্র থেকে একটা ম্যাপ দেয়, আর একটা হচ্ছে অরণ্য থেকে দেয়। মৎস্যক্ষেত্রের মধ্যে দিল উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, অরণ্যের মধ্যে দিল হচ্ছে সেলভা বা তৈগা অথবা পম্পাস অথবা প্রেইরি বা ডাউন্স, এইরকম ম্যাপ কিন্তু তোমরা কিন্তু বই থেকে প্র্যাকটিস করে যাবে, তাহলে তোমরা ম্যাপটাও কমন পেয়ে যাবে। তাহলে এখান থেকে 5 আর এখান থেকে 2, 7 নাম্বার, এই 7 নাম্বার পার্ট থেকেও কমপ্লিট করা হলো। এই হলো 2022 ক্লাস 11 টোটাল সাজেশন। বাকি সাজেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।